শকুনির বাচ্চা বলতেছি। এই হ্যাঁ সামান্য একটু পানি নিতে যাই পড়ে যাস, খাওয়াই না, শরীরে বল নাই, এই যে গাদি গাদি খাস সেগুলো যায় কোথায়? মা কি হয়েছে? তুমি ভাবির সাথে এমন আচরণ করছো কেন? এই তুই চুপ কর, এরকম করবো না তো কেমন করবো? হ্যাঁ সামান্য একটু পানি নিয়ে যাইতে বলছি, তাতে তার এই অবস্থা। যখন গামলা ভরে ভরে খায় তখন তো বাঁধে না, তখন তো বলে না যে না আমি একটু কম খাই। মা তুমি তো জানো ভাবি গর্ভবতী, আর এই অবস্থায় ভাবির ভারী কাজ করা যাবে না, তারপর তুমি ভাবিকে দিয়ে বালতি ভরে পানি টানাচ্ছো। ও তোর কথা শুনে মনে হচ্ছে আমি আর কখনো গর্ভবতী হই নাই, তোদের জন্ম দেয়নি। এই শোন, যখন আমি গর্ভবতী ছিলাম তোর দাদি আমাকে এতটুকু ছাড় দেয় নাই, এইভাবে এভাবে করে ঢেকিতে পার দেওয়া হয়েছে। কই তাতে তো আমার কিছু হয়নি, তোদের তো কোনো ক্ষতি হয় নাই। আর উনি গর্ভবতী হয়েছে, আসলে তো গর্ভবতী না, এগুলো হচ্ছে কাজ না করার উছিলা, সেটা আমি ভালো করেই বুঝি। মা আপনি আমারে খাবার খোটা দিতেছেন। সারাটা দিন আমি পরিশ্রম করি, বাড়ির যত কাম আছে সব কাজই আমি করি, কিন্তু আপনি আমারে সকালে করে পান্তা ভাত খাইতে দেন আর রাইতে অল্প করে ভাত খাইতে দেন। আমার তো একটু ভালো মন্দ খাওয়ার দরকার ছিল না মা? আমার দিকে আপনি না তাকান, কিন্তু আপনার নাতির জন্য হইলেও তো আপনি আমার একটু ভালো মন্দ খাওয়াইতে পারেন। ডাক্তারে কইছে ভারী কাজ না করতে, ভারী কাজ করলে নাকি বাচ্চার আর আমার দুজনেরই ক্ষতি হইব। হয়েছে, থামো, আর লেকচার দিও না। এখন কত কথা, আমাদের সময় তো ডাক্তার কবিরাজ ছিল না, আর ক্ষণে ক্ষণে অত বলতো না এইটা করেন না সেটা করেন না। তোমাদের ঢং আমি ভালো করেই বুঝি। আসলে এগুলো কেন বলতেছো জানো? আমার মেয়ের কাছে আমাকে খারাপ বানানোর জন্য, সেটা আমি বুঝি না। মা আমি অনেক ব্যথা পাইছি মা, আমার একটু ঘরে দিয়েছেন, আমার আর সহ্য হইতেছে না। হয়েছে, ঢং আর দেখতে চাই না, নাটক বাদ দাও, যাও গরুকে পানি দাও। আর কি রে, তুই ব্যাগ নিয়ে আসছিস কিসের জন্য? জামাই কই? মা তোমার জামাই আজকেও আমার গায়ে হাত তুলছে। কি আজকেও তোর গায়ে হাত তুলছে? এই তুই মুখ বুজে সহ্য করিস কিসের জন্য? হ্যাঁ আমাকে খবর দিতে পারতি না? আমি খবর পাইলে তো কি হারাম জাতকে জাত করে থুয়ে আসতাম। আর কোনোদিনও ভুলে ভালো ওই বাড়ির নাম নিবি না, এখন থেকে আমার বাড়িতে থাকবি। চল ঘরে চল, আয়। দেখ মা, গন্ডগোল কোন সংসারে হয় না? স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে গন্ডগোল হয়ই, তাই বলে রাগ করে তোর এ বাড়িতে চলে আসা ঠিক হয়নি মা। আমি সবসময় চাই কি জানিস, তুই জামাইকে নিয়ে আসবি আমার বাড়িতে, তোরা হাসবি, খেলবি, ঘুরবি, বেড়াবি, যতদিন ইচ্ছা তোরা এখানে থাকবি, তারপর তোর শ্বশুরবাড়ি চলে যাবি। তোর এভাবে আসা ঠিক হয়নি মা। কি ঠিক হয়নি? হ্যাঁ কি ঠিক হয়নি আমার কাছে বলো। কোথায় আমার মেয়ে মার খাই বাড়িতে আসছে, একটু তাকে সান্ত্বনা দেবে, কি সান্ত্বনা দেবার বদলে তুমি উপদেশ দিচ্ছ ওই বাড়িতে যেন আবার ফিরে যায়। এই আমার মেয়ে কি বেশি হয়ে গেছে তোমার? ভাতে চাও কি ফুয়ে যাবে? এই তা না করিস না কেন? তোর সাথে কি হয়েছে? আরে বাবা, ওদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে, সেটাকে তুমি আবার উস্কানি দিচ্ছ কেন? এই তুমি চুপ থাকো, বলছি না আমার চোখের দিকে তাকায় কখনো কথা বলবা না। আর তাছাড়া তোকেও বলি, হ্যাঁ যখন জামাই তোকে মারলো তখন তোর হাত কোথায় ছিল? অক্ষম হয়ে গেছিল, তুই চারটা দিতে পারলি না? মা এখানে কি দেওয়া দেওয়ি হচ্ছে? কে কাকে কি দিচ্ছে? কার আর কথা বলবো? তোর বোনের কথা বলছি। মানুষের সাথে তো বিয়ে দেনি, বিয়ে দিছে একটা জানোয়ারের সাথে, যে কিনা প্রতিনিয়ত তোর বোনের উপর অত্যাচার করে। আজকেও মাইরা আমাদের বাড়িতে পাঠাইছে, তাই চিন্তা করছে আর কখন আমি ওই বাড়িতে তোর বোনকে পাঠাবো। মা তুমি কি পাগল হয়ে গেছো? তানহা রাগ করে আমাদের বাসায় এসেছে, তুমি কোথায় ওকে একটু বুঝাবে, সুপরামর্শ দিবে, সেটা না করে তুমি কি করতেছো? তুমি ওকে কুপরামর্শ দিচ্ছ, এতে করে যে ওর সংসারটা ভেঙে যাবে, সেটা কি তুমি বুঝো? এই তুই চুপ থাক, বেশি বুঝিস না। হ্যাঁ তোর পেটে আমি হই নাই, তুই আমার পেটে হইছিস, অবশ্যই তোর থেকে আমি 2 কদম বেশি বুঝি। আর শোন, আমি যে ডিসিশন নিছি সেটাই ঠিক। আমি তোর বোনকে ওই বাড়িতে আর যাইতে দেব না, ওর থেকে ভালো ঘরে আমি তোর বোনকে বিয়ে দেব। তুই বসে আছিস কেন? খাবার দাবার খেয়ে ঘুমা, যা রুমে যা।
যে আপনাকেও বলি, লিটন আসলে পরে আবার মেন মেন করেন না। ওই যে কথাই আছে না, মেন মেন করে কান ছানারে, ওই বাঘে মানুষ মারে। লিটনকে বুঝাই দিতে হবে আমার মেয়ের দিকে ভবিষ্যতে যেন চোখ তুলে না তাকায়। যদি চোখ তুলে তাকায় না, ওই চোখ আমি উপড়ে ফেলবো। এটা আপনি মাথায় রাখেন। আচ্ছা, কোথায় মেয়েকে সান্ত্বনা দেবে তার না, মেয়েকে উল্টা বুঝ দিচ্ছে যত সব। কি ব্যাপার, মন খারাপ কেন? কি হয়েছে? মন খারাপ থাকবে কেন? আমার চেহারাই এমন। আরে বাবা, কি হয়েছে আমাকে খুলে বলো। তুমি যদি না বলো তাহলে আমি কিভাবে বুঝবো বলো? মায়ের সাথে আজকেও ঝগড়া করেছো তাই না? আমি কি মায়ের সাথে কখনো ঝগড়া করি নাকি? মা তো প্রতিদিনই আমার গায়ে হাত তোলে। আজকেও মা আমার গায়ে হাত তুলেছে। কি বলো, আজকেও মা তোমার গায়ে হাত তুলেছে? কি হয়েছে আমাকে খুলে বলো তো। আজকে বালতিতে পানি ভরে আনতে গিয়ে পড়ে গিয়েছিলাম। তখন তোমার মা আমার সাথে যা না তাই ব্যবহার করেছে। তোমার মা তো জানে আমি গর্ভবতী, ভারী কাজ করতে আমার খুবই কষ্ট হয়। আচ্ছা, তোমার মা যে আমার গায়ে প্রতিদিন হাত তোলে, তুমি তাকে কোনো কিছু বলতে পারো না? দেখো, আমি সারাদিন অফিস করি, আমার মাথার মধ্যে নানান রকম প্যারা থাকে। তুমি আর মা চাইলেই তো দুজন মিলেমিশে থাকতে পারো, পারো না বলো আমাকে? কিন্তু তোমরা সেটা করো না, আমাকে প্যারায় রাখবে, এটা হচ্ছে তোমাদের কথা। তুমি কখনো দেখেছো তোমার মায়ের মুখের উপর কথা বলতে? কারণ তোমার মাকে আমি আমার নিজের মায়ের মতো জানি। সে যখন যা বলে আমি তাই করি, কিন্তু সে সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। দেখতেই তো পাচ্ছ, আমাকে দিয়ে দিন রাত কাটায়। বাড়ির যত কাজ আছে সব আমাকে দিয়ে করায়। আমি তো তোমার মাকে আপন মনে করি, কিন্তু তোমার মা কি পারে না আমাকে নিজের মেয়ের মতো মনে করতে? দেখো, আমি সারাদিন অফিস করে বাসায় আসি তোমাদের নাটক দেখার জন্য না। তুমি বিচার দাও, মা বিচার দেয়, আমি কি করব বলো তো? আমি কি অফিস করব নাকি আমি একজন বিচারক? আমি এত কথা শুনতে চাই না, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, চলো একসাথে খাবো। আমার খিদে নেই, তোমার বেশি খিদে লাগলে তুমি কি খেয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়েই খেতে পারি। কিরে তানহা, মন খারাপ করে বসে আছিস কেন? না, কিছুই হয় নাই, এমনিতেই মনটা ভালো না তো, তাই বসে আছি। আরে পাগলি, মন খারাপ করে বসে থাকলে হবে? একসাথে একটা সংসারে থাকতে গেলে অনেক সময় ভালোবাসা বাড়ে, অনেক সময় ঝগড়া হয়, এগুলো মেনে নিয়েই সংসার করতে হবে। দেখো ভাইয়া, তুমি না আমাকে জ্ঞান দিতে এসো না। তোমার তো নিজের মধ্যেই কোনো জ্ঞান নেই। তোমার মধ্যে যদি কোনো জ্ঞান থাকতো না, অন্তত পক্ষে মা যে ভাবির সাথে এত খারাপ আচরণ করতেছে এর প্রতিবাদ করতে। ভাবিকে দিয়ে মা সারাক্ষণ কাজ করাতে থাকে। ভাবি তো গর্ভবতী, ঠিক না? 9 মাস চলতেছে। এই সময় যদি ভাবি এত ভারী কাজ করে, তাহলে তো ভাবি এবং ভাবির বাচ্চার দুজনেরই সমস্যা হতে পারে। এটা তুমি জেনেও চুপ করে বসে থাকো কেন? হ্যাঁ বন্ধু, তুই যে কি বলিস না, তুই জানিস না মা কেমন? আব্বাই তো মাকে দেখে ভয় পায়। আব্বা যদি মাকে একটা কথা বলে, মা এর পরিপ্রেক্ষিতে 3টা কথা শোনায়। আর আমি মাকে কি বলবো বল? দেখ, তোর ভাবি আর মা হচ্ছে বউ শাশুড়ি, তারা যেভাবে পারে মিলেমিশে থাকুক, আমি তাদের বিষয়ে নাক গলাতে চাই না। ঠিকই আছে, মা যেহেতু ভাবির উপর অত্যাচার করে, তার পরিবর্তে আমার স্বামী আমার উপর অত্যাচার করতেছে, আমাকে তো এগুলো সহ্য করতে হবেই। আচ্ছা, আমি মাকে বুঝায় বলবো তোর বাবির সাথে যেন ভালো ব্যবহার করে। কিন্তু শোন, আমি তোকে একটা কথা বলি, রিটন কিন্তু তোকে অনেক ভালোবাসে। একেবারে যে ভালোবাসে না তা কিন্তু না, আর ও মানুষ হিসেবে কিন্তু খারাপ না, ও মানুষ হিসেবেও ভালো। হয়তো মাঝে মধ্যে তোদের মধ্যে কথা কাটাকাটি হয়, এই জন্য ও তোর গায়ে হাত তোলে। দেখবি এক সময় ও ওর ভুল বুঝতে পারবে। শোন, লিটন যদি আসে তাহলে তুই ওর সংসারে ফিরে যাবুন। ভালোবাসে সেটা না হয় বুঝতে পারলাম,
তো ভালোবাসলে তার গায়ে কিভাবে হাত তোলে ভাইয়া? আমার না একদম সহ্য হয় না, ও যখন আমার গায়ে হাত তোলে মনে চায় ওকে আমি মেরে ফেলি, কিন্তু তাও ভাই আমি সহ্য করে থাকি। এই বাড়িতে চলে আসছি, আমি ওর সংসারে ফিরে যাব না। আচ্ছা তুই আর পাগলামি করিস না, এখন খেয়ে নে। এই নে খাওয়া শুরু কর। আজকে দুই ভাই বোন মিলে একসাথে বসে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি নাও। আচ্ছা আমি নিচ্ছি। এই জামাই, কি ব্যাপার? এখানে এসে ফুচি নিচে পারতেছো কেন? হ্যাঁ, তোমাকে আমার জামাই ভাবতে না আমার ঘৃণা করতেছে। এই বলছি না আমার মেয়ে যাবে না, আবার আসছে কিসের জন্য? আম্মা আম্মা আমার ভুল হয়ে গেছে আম্মা, আমি আর এরকম করুম না আম্মা, আমার মাফ করে দেন আম্মা। আমি আর জীবনে এরকম ওই নাকামি আর তোমার কোথায়? খবরদার পা ধরবে না। আব্বা শেষবারের মতো আমার ক্ষমা করে দেন আব্বা, আমি আর জীবনে এরকম করুম না আব্বা, কোনোদিন আর খারাপ ব্যবহার করুম না আপনার মেয়ের লেগে আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা। বারবার আমার মেয়েকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দাও, এসে আমাদের পা হাত ধরো, আমরা তোমাকে মাফ করে দেই। এবার আর আমার মেয়েকে তোমার বাড়িতে পাঠাবো না। তুমি একদম ঠিক কথা বলেছো। এই জামাই, তুমি জানো না আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিছে, যার গায়ে এতটুকু ফুলের টুকা পড়তে দেনি, আর তুমি কিনা সেই মেয়েকে নিয়ে যায় প্রতিদিন মায়ের ধর করে তাড়াই দাও। এই তুমি পাইছোটা কি? হ্যাঁ আম্মা আমার এইবারের মতো মাফ করে দেন, আমি আর কোনোদিন আপনার মেয়ের গায়ে হাত দিব না মা। প্রত্যেকবার এসে তো একই কীর্তি করো, একই কাহিনী করো, হাত দিব না আম্মা, এটা করুম না আম্মা, তার 2 দিন না যাইতে 3 দিনের মাথায় তো আবার বাড়িতে পাঠাও। এই তুমি কি আমার বাড়ি থেকে যাবে, না তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? তাছাড়া তুমি আমারে মাফ করে দাও, তুমি আব্বারে আর আম্মারে একটু বুঝাও, তুমি আমার লগে শেষবারের মতো চলো। কি বললা তুমি? আমি আমার মা বাবাকে বোঝাবো? পারবো না। তোমার সাথে বিয়ে হওয়ার পর তুমি আমার সাথে কি কি করছো মনে আছে তোমার? 2 দিন পর পর তুমি আমার গায়ে হাত তুলো, আমার হাতে রান্না ভালো হয় না, আমার চলা ভালো না, আমার বসা ভালো না, তোমার সব কিছুতে আমার সমস্যা ধরো। এত সমস্যা ধরলে সংসার করবা কিভাবে? হ্যাঁ, আমি না মার খাওয়ার জন্য তোমার বাড়িতে আর যেতে পারবো না, তোমার সাথে আমি সংসার করব না। আজকের পর থেকে আমার মা বাবা আমাকে যা বলবে আমি তাই শুনবো। অনেক মধুর সুমধুর কথা শুনে আমাকে বিয়ে করছো, বিয়ের পর প্রথম কদিন তো খুব ভালোবাসছো, আর যেই 6 মাস চলে গেছে তারপর তুমি তোমার আসল রূপ দেখাই দিছো। আমি না আর এত মারধর খাইতে পারবো না, আমি তোমার সংসারে যাব না, তুমি এখান থেকে চলে যাও। দেখো স্বামী স্ত্রীর মধ্যে তো কথা কাটাকাটি হয়ই, আমি নাইলে ভুল করে তোমার গায়ে একটু হাত দিয়ে ফেলছি, আমি ওয়াদা করতেছি আমি আর জীবনে তোমার গায়ে হাত দেবো না, আমার তুমি এইবারের মতো মাফ করে দাও। হইছে, আমার মেয়ে কখনো আর মাফ করবে না, আমরা যা বলবো আমার মেয়ে এখন থেকে সেটাই শুনবে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? তা না কেন তুমি ঘরে যাও, ওর ব্যাপারে আমি দেখছি। যাও, এই যা ঘরে যা। চল। সাফ সাফ একটা কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, তুমি যদি আমার বাড়ির ত্রিসীমানায় আর আসো তাহলে এবার কিন্তু আমি তোমার সাথে মোকাবেলা করব না, সোজা তোমাকে থানায় দেব, থানার ওসি তোমাকে ডান্ডা বেরি বাঁধে, তারপর যে শাস্তি দেওয়ার সে তাই দেবে। যাও। তানহা, তুমি যেটা করতেছো আমার মনে হইতেছে এটা ভালো হইব না। ভাবি, আমি কি ভুল কাজ করছি? বোন রে, তুমি তোমার আব্বা আম্মার কথা মতো তোমার জামাইয়ের এই বাড়ি থেকে বাইর করে দিলা, এইটা কি তুমি ঠিক করলা? ভাবি, তুমি আমাদের বাড়িতে আসো তো অনেক সুখে শান্তিতে আসো, তাই তো বুঝতেছো না আমার ব্যাপারটা। আমি যে ওই বাড়িতে কি পরিমাণ অত্যাচারিত হই শুধুমাত্র আমিই জানি। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো না, কোনোদিনও লিটনের সংসার করতো না, অনেক আগে লিটনের ছেলে চলে আসতো। তাও ভালো এতদিন আমি সহ্য করছি ওর অত্যাচার। তানহা, তুমি তো দেখছোই আমার উপরে এই বাড়ির লোকজন কি পরিমাণ অত্যাচার করে। এই অত্যাচার তো আর তোমার শ্বশুর বাড়ির লোকজন করে না। তাই বলি কি, মন দিল নরম কইরা তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যাও। ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ, সে তোমার অনেক ভালোবাসে। ভাবি শোনো, আমি জানি আমার মা তোমার সাথে একটু খারাপ আচরণ করে, কিন্তু আমার মা যা করে তোমার ভালোর জন্যই করে, খারাপের জন্য করে না। আমার ভাই তো তোমার অনেক ভালোবাসে,
আমার ভাই ভালোবাসা পাও তো ঠিক মতোই, কিন্তু আমি তো কোনোদিন আমার স্বামীর ভালোবাসা ঠিক মতো পাই নাই। আমার স্বামী সারাক্ষণ আমার গায়ে হাত তুলতে থাকে, আমার কোনো কিছুই ওর কাছে ভালো লাগে না। আর তোমার শুধু আমার মা একটু শাসন করে, কারণ তোমার বাচ্চা পেটে, এখন যদি ঠিক মতো তুমি কাজ করো, হাঁটাচলা করো, তাহলে বাচ্চাটা সুন্দরভাবে ডেলিভারি হবে। এই জন্যই আমার মা করে, আর তা নাহলে তো কোনোদিনও করতো না এমন। বোন রে, স্বামীর বাড়ি যদি একটু কষ্ট হয়, ওইটা স্বামীর বাড়ি। একবার যদি তুমি স্বামীরে তালাক দিয়া বাপের বাড়িতে চলে আসো, তখন তুমি বুঝবা বাবা মার ভালোবাসা কতটুকু আর বাবা মার ঘৃণা কতটুকু। দেখো ভাবি, আমার যদি লিটনের সাথে তালাকও হয়ে যায় না, তাও আমার বাবা মা কোনোদিন আমার এই বাড়ি থেকে বের করে দিবে না। আমার বাবা মার একমাত্র মেয়ে আমি, আমার অনেক ভালোবাসে, অনেক আদর করে। কোনোদিনও তারা চাইবে না আমি কষ্ট পাই। তারা অন্য জায়গায় ভালো সম্বন্ধ দেখে আমার ঠিকই বিয়ে দিয়ে দিবে, আমি ঠিকই ভালো থাকবো। আর আমি জানি আমার মা বাবা আমার জন্য যা করবে ভালোই করবে, খারাপ করবে না। শোনো, যে মেয়ের একবার তালাক হয়েছে সেই মেয়ে জানে স্বামীর সংসার কি জিনিস। যখন তুমি তোমার স্বামীরে তালাক দিয়ে বাপের বাড়িতে চলে আসবা, রাস্তা দিয়ে যখন হাইটা যাবা, তখন মানুষ তোমার দিকে আঙ্গুল তুলে কইবে, ওই দেখ, ওই মায়াটা মনে হয় ভালো ছিল না, মেয়েটা মনে হয় অনেক খারাপ ছিল, তাই তার স্বামীর সংসার করতে পারে না। তখন তুমি না পারবা কইতে কোনো কিছু, না পারবা সহ্য করতে। আমি কি করব ভাবি বলো? আমি তো মাঝে মাঝে ভাবি যে না, আমি ওর কাছে চলে যাই, কিন্তু মা, দেখো না, মা আমার কোনোভাবে এই বাড়ি থেকে যাইতে দেয় না। আমারও সবসময় বলে ওর সাথে নাকি আমার আর সংসার করতে দিবে না। দেখো বোন, তোমার ডিসিশন তোমার কাছে। একবার যদি সংসারটা ভাঙা যায়, পরে যতই তুমি চেষ্টা করো না কেন, ওই সংসার আর ফিরে যাইতে পারবে না। তাই বলি কি, তোমার ডিসিশন তোমার কাছে। বাবা মার কথা শুনে সংসারটারে ভাঙো না। এখনো সময় আছে, একটু বুঝা শুনে ডিসিশন নাও। দাঁড়া লিটন, বৌমা কই? হ্যাঁ আব্বা, তোমার বৌমারে ওরা আব্বা আম্মা আসতে দেয় নাই। কেমনে আসতে দিব? আসতে দিব কেমনে? 2 দিন পর পর বিনা দোষে তুই বৌমার গায়ের উপর হাত তুলস, কেমনে আসতে দিব তারে? ও, তোমরা খালি আমার অত্যাচারটাই দেখলা, আমার অত্যাচারটাই দেখলা। ও যে আমার উপর অত্যাচার করে এটা দেখো না? হ্যাঁ, ও যদি আমার লগে আকাম কুকাম না করতো, আমি কি ওর গায়ে হুদাই হুদাই হাত তুলি? হুদাই হাত তুলি? চুপ! অত্যাচার করে? হ্যাঁ, আমি কিছু বুঝি না? আমি কিছু দেখি না? তুই বৌমার উপর যাই ছুতা ধরস, খাইতে ছুতা ধরস, শুইতে ছুতা ধরস, বইতে ছুতা ধরস, এমনকি তার তরকারি রান্নাও ছুতা ধরস। একটা মানুষের উপরে এত ছুতা ধরলে সে কেমনে ঠিক থাকে? আব্বা, এই তরকারির স্বাদে তুমি কি বুঝবা? তুমি বুড়ো হয়ে গেছো গা। আমি ওর খাওয়ান খাইতে পারি না, বুঝছো? আর তোমার যদি এতই সমস্যা হয়, তুমি ওর একটু রান্না বান্না শিখাই দিতে পারো না? আমার জিহ্বার স্বাদ গেছে না কি গেছে সেটা আমি জানি, তবে এত কথা আমি বুঝি না। আমার বৌমারে আমি এই বাড়িতে চাই। বৌমারে না নিয়ে আসলে আমি তোর খাওয়ান বন্ধ করে দিব। ওদিকে বউয়ের জ্বালা, এদিকে বাপের জ্বালা, সব জ্বালা হয়েছে আমার উপর। যত রাগ দেখাইতে পারবা বৌমার লগে আর বাবার লগে, নিজে তো কোনো মুরুদ নাই, নিজে কিছু করে দেখাইতে পারবা না। মা বস। দেখ মা, তোর একটা কথা বলি, তোর মার কথা তুই শুনিস না মা। লিটন ভালো ছেলে, আমি দেখে শুনেই তো বিয়ে দিছি, কিন্তু হয়তো মাথা গরম, রাগ চটা, হয়তো তোর গায়ে হাত তোলে। কিন্তু দেখ, আমি অনেক খোঁজখবর নিয়েছি, ওদের নামে কেউ কোনো কিচ্ছু বলতে পারেনি। কি থেকে কি হয়ে যায়, ছেলেটা রাগ হয়ে তোর উপরে হাত তোলে। আমিও এটা চাই না, কিন্তু তার চেয়ে বড় কথা, আমি তোর সংসারটা ঠিক রাখতে চাই মা। বিশ্বাস কর, তোর মার কথা শুনে তুই তোর সংসার নষ্ট করিস না মা। হ্যাঁ, মার কথা শুনবে কেন? শুনবে তো শুধু বাবার কথা, তাই না? বাবা তো দেখে শুনে এমন জায়গায় দিয়ে দিছে যেখানে কিনা প্রতিনিয়ত আমার মেয়েকে মার খাইতে হচ্ছে। পুরা সংসারের দায় দায়িত্ব আমার উপর। এই সংসার কিভাবে চালাতে হয়, কি করতে হয় বোঝো কিছু? বোঝো তো না। এই সংসার যদি আমি না থাকতাম না, তাহলে তোমার সংসার যে কবে তছনছ হয়ে যেত সেটা বুঝো না। ও, মেয়েকে বুঝাচ্ছ, ফুসলাচ্ছ না, যাতে সুসুর করে মেয়ে এখান থেকে চলে যায়, কিন্তু আমি তো সেটা হতে দেব না। আমার মেয়ে আমার মতো এই সংসার জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, আর
আমি কি করব? মুখ বুঝে সহ্য করব? আমার মতো মানে আমি যেভাবে কষ্ট করছি তোমার সংসার জ্বলে পড়ে ছারখার হচ্ছি, আমার মেয়ে ওই সংসার যে সেটাই করুক? না, আমি তো তা হতে দেব না, তুমি যতই যাই বলো না কেন। আর বলছি দ্বিতীয়বার আমার মেয়ের কানে যদি কোনো রকম উসলানি তুমি দাও না, তাহলে তোমাকে আমি দেখে ছাড়বো। মনে রাখো, তোমার একদিন আর আমার 10 দিন। ভাত কিভাবে পেটে যায় সেটাও আমি দেখব। দেখো, আমাদের জীবনে তুমি যা ঘটিয়েছ, আমি চাই না আমার মেয়ের জীবনে তুমি তাই ঘটাও। কি বললা তুমি? আবার বলো, আবার বলো। কি হলো, কথা বলছো না কেন? ও, আমি জ্বালাইছি তাই না? আরে আমি যে জ্বলে পড়ে সারখার হচ্ছে সেটা তো একবার বলতেছো না। তোমার মতো পুরুষ মানুষের সাথে যে আমি সংসার করছি এটাই তো বড় বিষয়। শোনো, বারবার বলছি, আমার মেয়ের সামনে আমাকে কোনো রকম অপমান করার চেষ্টা করবে না। মা, তোমাকে সব সময় দেখি বাবার সাথে খারাপ আচরণ করো। কেন করো মা? তুমি কি বাবাকে একটু সম্মান দিয়ে কথা বলতে পারো না? ছোট থেকে বড় হয়েছি, সব সময় দেখেছি তুমি সবসময় বাবাকে দমিয়ে রাখো, বাবাকে কোনো কথা বলতে দাও না। কেন করো মা এমন? বাবা বাবা, হ্যাঁ, বাবার পক্ষ নিচ্ছ? এই, পেটে ধরেছি আমি, তুই যে মার খেয়েছিস আঘাত তো তোর লাগেনি, লেগেছে আমার গায়ে। কিন্তু তোর বাবা দেখ, আবার সেখানে তোকে পাঠাইতে চাচ্ছে। আমার বাবার পক্ষ নিয়ে কথা বলছিস না? আমার মেয়ে তো কখনো আমার মুখে মুখে তর্ক করতো না। কোথা থেকে শিখলো? এই তো এর মূল কারণ হচ্ছে তুমি। তুমি এতক্ষণ বড়ে মেয়ের কানে নানান রকম কথা ঢুকাইছো, এই জন্য মেয়ে আমার সাথে কথা বলছে। এই ওঠ, ওঠ বলছি। এর সাথে বসে ফালতু পেঁচাল পাড়ার সময় নেই। এই মহিলাকে নিয়ে আমি কি করব? এই মহিলা তো অগ্নিমূর্তি ধারণ করেছে, কিছুতেই আমার মেয়ের সংসার করতে দেবে না। ও চায় এই সংসার ভাঙ্গে নতুন করে মেয়েকে আবার বিয়ে দেবে। ছি ছি ছি, সমাজের কাছে আমি মুখ দেখাবো কি করে? সেই যে বিয়ে দেবে সেখানেই আমার মেয়েটা কি ভালো থাকতে দেবে? কখনো দেবে না। এই মহিলার কোনো বিশ্বাস নাই। আমি আমি এখন কি করব? আমি কি করব? আমি এখন কি করব? কি ব্যাপার? আমি অফিস থেকে আসলাম, তুমি এখনো শুয়ে থাকবে? আমার গায়ে প্রচুর জ্বর, খুব খারাপ লাগতেছে। প্রচন্ড জ্বর মানে? তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, তুমি আমাকে আগে ফোন দাওনি কেন? তুমি তো অফিসের কাজে ব্যস্ত ছিলা, তাই তোমারে ফোন দিইনি। ভাবছিলাম যে জ্বর মনে হয় কমে যাইব, এই জন্য আর কল দেওয়া হয় নাই। কিন্তু এখন পর্যন্ত জ্বর পড়ে নাই। ওষুধ খাইছো? না, ওষুধ খাই নাই। একটু পরে এমনিতেই জ্বর পড়ে যাব। মারে একটু কও না আমার মাথায় একটু পানি দিতে। আচ্ছা তুমি থাকো, আমি মাকে বলতেছি, মা এক্ষুনি তোমার মাথায় পানি দিয়ে দিবে। সন্তান, মা কখনো সন্তানের খারাপ চায় না। এই যে লিটন 2 দিন পর পর তোর গায়ে হাত তুলে তোর সাথে ঝগড়া করে, আর তুই রাগ করে করে এই বাড়িতে চলে আসিস। আমি বলি কি, এই সব ঝামেলা বাদ দিয়ে লিটনকে তুই তালাক দিয়ে দে। মা, তুমি এগুলো কি বলতেছো? তোমার জামাই আমার গায়ে হাত তুলে এটা ঠিক আছে, ও ভুল করে, ওর ভুলটা ঠিকই বুঝতে পারবে, এই জন্য তালাক দেওয়ার কথা বলার কোনো দরকার নেই। মা, মা একটু চলো তো আমার সাথে। তোমাদের বৌমার অনেক জ্বর উঠেছে, ওর মাথায় পানি ঢালতে হবে, তুমি একটু ঢেলে দিবে, চলো। কি কি বলতেছিস? তোর বোর জ্বর আসছে আর আমি গিয়ে মাথায় পানি ঢালবো? আমি কি তোর বোর চাকর হইছি? এই তুই ভাবছিসটা কি? হ্যাঁ, কোথায় তোর বউ আমার সেবা করবে কি, তা না আমি যাবো তার সেবা করতে? আমি সেবা টেবা করতে পারবো না, তুই যা কর। বোর আঁচল ধরা কোথাকার। মা, ভাবি অসুস্থ, তোমার তো উচিত এখন গিয়ে ভাবির একটু সেবা করা, মাথায় একটু পানি দেওয়া। আর তুমি কি বলতেছো এগুলা? আমার তো এত ঠেকা পড়ে নাই। তোমার যখন দরদ এত উতলে উঠছে, যাও না তুমি যে মাথায় পানি দাও। হ্যাঁ মা, আমিই যাব, থাকো তুমি এখানে বসে থাকো। ভাইয়া চলো, আমি গিয়ে ভাবির মাথায় পানি দিচ্ছি। আচ্ছা তুই যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি, যা তুই। হ্যাঁ যা যা যা, যা সেবা কর। যত জ্বালা হইছে আমার। Oh, 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 oh,
বউ বউ আমার ভুল হয়ে গেছে বউ, তুমি বাড়ি ফিরা চলো আমার লাগে, তোমার ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না বউ, চলো। আচ্ছা তোমার আব্বা কি কইছিল মনে নাই? আব্বাই না কইছে এই বাড়ি যেন আশেপাশে তোমার না দেখা যায়। তোমার পায়ে ধরি, আমি তোমার ছাড়া একটা মিনিট থাকতে পারি না বউ, আমারে তুমি মাফ করে দাও বউ। আমি আমার ভুল বুঝতে পারছি বউ, আমি জীবনে যা করছি সব শয়তানের ধোকায় পড়ে করছি বউ, তুমি আমার এইবারের মতো মাফ করে দাও। তুমি ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নাই বউ, তোমার ছাড়া আমার একটা মিনিট ভালো লাগে না বউ। আমি তোমার ওয়াদা করতেছি বউ, এই মাথা ছুঁয়ে ওয়াদা করতেছি, আমি জীবনে তোমার গায়ে আর হাত তুলুম না। আমি যদি তোমার গায়ে আর হাত তুলি, এই আবদারি আল্লাহ আমার ভাঙ্গা দেয়, আমার তুমি এইবারের মতো মাফ করে দেবো। আমি আর জীবনে তোমার লাগে খারাপ ব্যবহার করবো না, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, আমি বুঝছি তুমি ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই বউ, এবারের মতো মাফ করে দেবো। আমি ভুল বুঝতে পারছি বউ, আমার মাফ করে দাও। ঠিক আছে ওঠো। দেখো তুমি কিন্তু আমার উপর অনেক অত্যাচার করছো, অনেক মারধর করছো, আমি শুধুমাত্র সহ্য করি তোমারে ভালোবাসি বলে। আর কোনোদিন এমন করবে না তো? না, আমি তোমার এই মাথা ছুঁয়ে কসম কাটতেছি, আমার জীবনে তোমার গায়ে হাত তুলুম না, তোমার খালি আমি আদর করুম আর ভালোবাসুম, তোমার ছাড়া আমার একটা মিনিট ভালো লাগে না বউ, চলো। ঠিক আছে এইবারের মতো আমি তোমার মাফ করে দিতেছি। আর কোনোদিন যদি আমার গায়ে হাত তুলছো তাহলে কিন্তু তোমার আমি কোনোদিনও আর মাফ করবো না। না, আর কোনোদিন গায়ে হাত তুলুম না। আচ্ছা তুমি যেহেতু বাড়ি এসে পড়ছো, আগে চলো মা বাবার সাথে কি কথা বলে। আচ্ছা দাঁড়াও, কার সাথে? মা বাবার সাথে? ও জামার সাথে চলে যাবা তাই না? জামাই রসের রসের মিষ্টি মিষ্টি কথা শোনাইছে আর তাই শুনে তুমি গলে গেছো, তুমি চলে যাবা আর জামাই হাত উসমিস উসমিস করতেছে, পিছনে দিয়ে দুদিন পরে আবার ঘাট ধরে বাড়িতে পাঠাই দিবে। অত সস্তা না, আমার মেয়ে এত সস্তা না, বুঝতে পারছো? আম্মা, আম্মা আমার ভুল হয়ে গেছে আম্মা, আমি ভালো হয়ে গেছি, আমি আর ওর গায়ে কোনোদিন হাত তুলুম না, আমি ওরে ওয়াদা করছি, আপনার কাছে ওয়াদা করতেছি, আমি জীবনে আর হাত তুলুম না, আমি ভালো হয়ে গেছি, পুরো ভালো হয়ে গেছি আম্মা, আমারে মাফ করে দেন। তুমি যে কত ভালো হইছো সেটা আমার থেকে তার বেশি কেউ জানে না, তাই না? যে ব্যবহারগুলো করতেছো সেটা আমি ভালো করে দেখতেছি। আর আরেকটা কথা, তোমার শ্বশুর কি বলছে? বলে নাই তোমাকে এই বাড়িতে আসতে নিষেধ করে নাই? তারপর তুমি বেহার মতো আসছো, এবার আসছো। এর পরের বার যদি আমি দেখি না যে তুমি এই বাড়িতে আসছো, তাহলে ঝাড়টা দিয়ে কিভাবে পিঠে তাড়াতে হয় সেটা আমি ভালো করেই জানি। মা তোমার জামাই ভালো হয়ে গেছে, আমার গায়ে আর কোনোদিনও হাত দিব না, এবারের মতো মাফ করে দাও। এই চুপ কর, কি বললি? ভালো হয়ে গেছে? কুকুরের লেজ যদি ঘি দাও টানা হয় না, তাও কোনোদিনও সোজা হয় না। আর তোর স্বামী যে কত বড় ভালো সেটা আমি ভালো করে জানি। যা ঘর যা, জামার সাফাই গাইতে হবে না, যা বলছে। মা ঘর যা, যা যা ঘর যা। আর কি ব্যাপার, তুমি এখনো দাঁড়িয়ে আছো? লজ্জা করতেছ না? যাও, যা বলছে। দেখো তাও তাকায় থাকে, ঝাঁটা আনবো। এই জমিদারের বাচ্চা, ওঠ। এই, কাপড় ভিজা রাখছি কখন? তুই আমার কাপড় চোপড় কখন ধুবি? বেলা বাজে কয়টা? থালা বাসন মাজতে দিতে তো 4 ঘন্টা লাগে, অন্য কাজগুলো করবি কখন? মা, আপনি তো দেখতেই পাইতেছেন আমি গর্ভবতী, এই অবস্থায় ভারী কাজ করা যায় না, কাজ করতে গেলে অনেক কষ্ট হয়। তারপরও আমি আপনার বিছনার চাদর আর বালিশের কভারটা ধুয়ে দিছি, থালা বাসন কটা ধুইয়া আপনার কাপড় চোপড় কটা ধুইয়া দিব না। আহারে, আল্লাহ দেখবারে গদ গদ তেলের মতো করে পুসপুস করে কথাগুলো বলে গেল। কথা বলতে তার পয়সা লাগে না, তাই না? এই তুই কাপড় খাসবি কখন? এই বাসন কোসন মাজবি কখন? রান্না বান্না করবি কখন? আমি সকালে খাও, দুপুরে খাবার, দুপুরে খাবার রাতে খাবো, তাই না? মা, আমি না আর কাজ করতে পারতেছি না, আমার শরীরটা অনেক অসুস্থ। আপনি একটু আজকের দিনটা রান্না করেন, আমি কালকে যদি সুস্থ হই কালকে আমি সব কাজ করবো নি। কি বললি? আরেকবার বল। এই কাজ যখন করতে পারবি না তাহলে এই বাড়িতে তোর জায়গা নাই, বাপের বাড়ি চলে যা। বাপের বাড়ি যা থাক, বাচ্চা টাচ্চা ওইখানে প্রসব কর, এই বাড়িতে আর থাকা লাগবে না। আমি যদি কাজ করে খাই তো তোরা আছি কিসের জন্য? এই কিসের জন্য আছি বুঝছ না? ভালো মানুষের মতো কাজ কর, কাজ যদি একটু দেরি হয় না তাহলে ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে না, তোর পিছে পড়বে, বলে গেলাম। হায় রে মানুষ, আমি রাগের মাথায় আমার বউরে একটা চর মারছি,
এজন্য কত আইসা হাত পাও ধরতাছি, আমি আমার ভুল বুঝতে পারছি। তারপরও তার মেয়েরা আমার সাথে দেয় না। এরকম গর্ভবতী একটা মেয়ের গায়ে এইভাবে হাত তুলতেছে। নিজের মেয়ে রানী আর অন্যের মেয়ে হইল চাকরানী। কেউ আমার কথা বোঝার চেষ্টা করে না, আমারে দাসী বান্দির মতো খাটায়। আমার তো এখন মানুষই মনে হয় না। আল্লাহ, অনেক ব্যথা, আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ, সারাদিন এত বেশি কষ্ট করো, তো ব্যথা তো এখন একটু করবেই, একটু সহ্য করো ভাবি। আর সহ্য করতে পারতেছি না। কি যে করি। বোমা, আমার মনে হয় খুব জ্বর আসছে, খুব খারাপ লাগতেছে, মাথাও প্রচন্ড ব্যথা করতেছে। একটু মাথায় জলপট্টি দিয়ে দাও। মা, তুমি দেখতেছো ভাবির শরীরটা ভালো না, ভাবি ব্যথায় কাতরাইতেছে, তুমি ভাবির একটু সেবা করবা কি? তুমি এখানে এসে বলতেছো ভাবি যেন তোমার জলপট্টি দেয়। তুমি তো পাগল হয়ে গেছো মা। কি পাগল আমি হই নাই, পাগল বানাইছে তোর এই জাদুকরি মহিলা। ও যা বলে তোরা তাই শুনোস। মনে হয় মা আর আমরা হই নেই, আমাদের বুঝি ব্যথা ওঠে নাই, তাই বলে আমরা এরকম হই। সামান্য একটু ব্যথা, এর জন্য এত পেরেশানি হওয়ার কিছু নাই। ওঠো, আমার জলপট্টি করে দাও, আমার খুব খারাপ লাগতেছে। মা, তোমার কথা শুনে না আমি অবাক হয়ে যাইতেছি। মা, আজকে যদি ভাবির জায়গায় আমি থাকতাম তাহলে তুমি এই কথাগুলো বলতে পারতা? পারতা না তো তখন বলতে, তখন তো অনেক কষ্ট হইতো। আরে থাম তো, কোথায় তালতলা আর কোথায় বেলতলা, কোথায় আমার মেয়ে আর কোথায় ওই ফকিন্নির মেয়ে। এই বেশি আশকারা দিয়ে মাথায় তুলিস না তো। আশকারা দিয়ে যদি মাথায় তুলিস না, আমার মাথায় বসে কাঁঠাল ভেঙে কাঁঠালের রুয়াগুলো খেয়ে ফেলবে। শোন, বাড়ির বউদের একটু টাইট দিয়ে রাখতে হয় যাতে হাত ফসকে বেরিয়ে না যায়, বুঝতে পারছিস? মা, ভাবি তোমার মাথা জলপটি দিতে পারবে না। আর তুমি অনেক কষ্ট দিছো, ভাবির অনেক অত্যাচার করছো, আমি নিজের চোখে দেখছি। আর কত মা, একটা মেয়ের উপর যে পরিমাণে অত্যাচার করতেছো, যদি মারা যায় না তখনই তোমরাই না জেলে যাবা। তুই যে আমার মেয়ে সেটা ভাবতে আমার অবাক লাগে। কোথায় আসছিস আমার বাড়িতে, আমার একটু সেবা যত্ন করবি কি, আমার পক্ষ নিয়ে কথা বলবি, তা না তুই ফকিন্নির মেয়েকে আশকারা দিয়ে মাথায় তুলতেছিস। 2 দিন পরে এই ফকিন্নির মেয়ে আমার বাদি বানে মানে বাড়ির সমস্ত কাজকর্মগুলো করাবে, আর সে রাজধানী হয়ে বসে থাকবে, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আর শোন, তুই আসছিস ভালো মতো হয়ে থাক, ওই মানুষের পক্ষ নিয়ে কোনো কথা বলতে হবে না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। মা, আপনি ওরে কিছু কইেন না। দেখো, তুমি আমার জন্য তোর মার সাথে ঝগড়া করে না। আমি ঠিক আছি, আমি আপনার জলপট্টি দিয়ে দিতেছি। আপনি ভাবি চুপ করে থাকো, অনেক করছো তুমি, আর তোমার শরীরটা ভালো না, এখন তুমি চুপ করে থাকবা, তুমি কোনো কাজ করবা না। আর মা, আমি তোমার বাড়িতে 2 দিন হয়েছে আইছি, এর ভিতরে তোমার চোখের কাটা হয়ে গেছে আমি, তাই না? আমি যদি আমার স্বামীর তালাক দিয়ে এই বাড়িতে চলে আসি না, তাহলে তখন যে তোমরা আমার কেমন দেখবা সেটা আমি ভালো করে বুঝতেছি। আমি না তোমার এই বাড়িতে আর থাকতেছি না, আমি এক্ষুনি আমার স্বামীর কাছে চলে যাব। খবরদার আমারে তোমরা কোনোদিনই আনতে যাইবা না। আর ভাবি, যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই, নিজের প্রতি একটু যত্ন নিও, বাচ্চার প্রতি যত্ন নিও। যে যাই বলে তাই শুনো না, আর বোকার মতো কইরা থেকো না এই বাড়িতে। তা না, আরে শোন রে মা, আপনি ওর কথায় কিছু মনে করেন না, ও হয়তো একটু রাগ করছে। আপনি এনে শুন, আমি আপনার জন্য পট্টি নিয়ে আইতেছি। শুন। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো, যাও।
কি হয়েছে বৌমা? মায়ের গায়ে অনেক জ্বর, জ্বরে শরীর পুড়ে যেতেছে, তাই জল পড়তে দিতেছি। কি ব্যাপার বৌমা, তোমার চোখ মুখ লাল, চোখ দিয়ে পানি পড়ছে, দেখে কাছে এসে তো। হ্যাঁ, তোমার গায়ে তো জ্বর পুড়িয়ে যাচ্ছে। আচ্ছা মা, তুমি রাখো, তুমি ওই রুমে যা রেস্ট নাও, আমি তোমার শাশুড়িকে জল পটিয়ে দিচ্ছি। যাও মা। এই শরীর নিয়ে বৌমা কি কষ্টটাই না করছে। দেখি কই, তেমন জ্বরই তো নাই। দেখছো, দেখো, যার সঙ্গে সারাটা দিন তুমি খারাপ ব্যবহার করো, তোমার অসুখের কথা শুনে নিজের অসুখ, তারপরেও বৌমা তোমাকে জলপটি দেওয়ার জন্য আসলো আর জলপটি দিচ্ছিল। আর তোমার মেয়ে, যাকে নিয়ে তুমি আমার সাথে এত যুদ্ধ করতেছো, সে মেয়ে কিন্তু তোমার পাশে থাকলো না, সে কিন্তু ঠিকই চলে গেল। অথচ বৌমা এই শরীর নিয়ে তোমার পাশে বসে কষ্ট করে তোমারই সেবা করছে, তারপরেও বেচারা তোমার মন পায় না। তুমি কি ধাতুতে গড়া আমি জানি না, এখনো তোমার যদি শিক্ষা না হয় আর কবে হবে বলো তো? হয়েছে, আর ঢং করা লাগবে না, ওঠো। তোমার জন্য বৌমাকে এই ঘর থেকে ছাড়তে হলো। কি হয়েছে? আমি ঢং করতেছি তাই না? হ্যাঁ, ওই কথাই আছে না যে ঘরের শত্রু বিভীষণ, তুমি হলো ঠিক তাই। বউর যখন বৌমার যখন জ্বর আসলো, তোমার আল্লাহতে কত কত করে বৌমা পাঠাই দিলা, সেবা করতে গেলে কষ্ট লাগলো তোমার, তাই না? তাহলে বৌমা যখন চলে গেছে, সেবাটা করবে কে? তুমি করো। আমার বয়েই গেছে ওর সেবা করতে। এরকম খারাপ মানুষ তো দেখিনি, মানে ঘরে সব পারে আমার শত্রু, একজন আমার দেখতে পারে না, সেটা আমি ভালো করে বুঝছি। আমার সেবা আমি করতেছি, মাথায় পানি পুরি ঢালতেছি আমি একা একাই। মা, আপনি এই বেলায় বাহিরে বসে রয়েছেন? আপনি তো অনেক অসুস্থ, আপনি ভিতরে গিয়ে বসেন, আমি আপনার জন্য ফল কাইটে নিয়ে আসতেছি। ও, এখন আইছো? সারাদিন মনে পড়ে নাই যে আমি খাইলাম কি না খাইলাম? এখন তোমার মনে পড়ছে আমাকে ফল কাটা খাওয়ানো লাগবে? আমি তো বুঝি, আর আমি মরে গেলে তারপর ফল কাটা খাওয়াও। আমি মরলে পড়তে তোমার জন্য ভালো হয়, সেটা আমি ভালো করেই বুঝি। তুমি বাইচে যাও। মা, আপনি এসব কি কইতেছেন? আপনি মরে যাবেন কেন? আমি তো সবসময় আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন অনেকদিন বাইচা থাকেন। আপনি ভিতরে গিয়ে বসেন, আমি আপনার জন্য দুধ গরম করে নিয়ে আসি। না, আমার জন্য তোমার কিছু করা লাগবে না। তুমি আমার জন্য যে কতটুকু কি করবা সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। তাছাড়া সারাটা দিন আমার জ্বর, মাথা ব্যথা, একটা বার আমার খোঁজ নিছো? নেও নাই তো। এখন এখানে আসছো, সামনে পড়ে গেছে, তাই একবার আদর উঠলে উঠছে তোমার। আমি কিছু বুঝি না? হ্যাঁ, কি ভাবছো তুমি আমি কিছু বুঝি না? আম্মা, আপনি তো জানেন কালকে রাতে যখন আপনি অসুস্থ হইলেন তখন আমিও অসুস্থ ছিলাম, ব্যথায় ছটফট করতেছিলাম। আপনি তো আইসা দেখেন নাই, আব্বা দেখছে, আব্বা দেখছে আমি কতটা কষ্ট পাইতেছি, তাই সারা রাতে একটু ঘুমও হয় নাই। এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, তোমার শ্বশুর যাবে না, কারণ শ্বশুরকে তো জাদু টোনা করে রাখছো। সে তো এখন তোমার কথাই ওঠে, তোমার কথাই বসে। আর ছেলের কথা কি বলবো, সে তো হয়ে গেছে তোমার আঁচল ধরা। তুমি যা বলবা সে তাই করবে। একমাত্র আমি হয়ে গেছি তোমাদের দুশমন, সেটা আমি ভালো করেই বুঝি। আম্মা, আপনি ঘরে যান, আমি আপনার জন্য দুধ গরম করে নিয়ে আসি আর কিছু ফল কেটে নিয়ে আসি। না, আমার ফলও লাগবে না, দুধও লাগবে না। পারলে একটু পায়েস রান্না করে নিয়ে আসো, যেটা আমি খাইতে পারি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। জি আম্মা, যাচ্ছি। কিরে, তুই কই যাস? আম্মা, অফিসে যাচ্ছি। অফিসে যাচ্ছিস? তোর তো অফিসটাই বড়। এই যে বোনটা কালকে রাগ করে চলে গেল, সে কেমন আছে, কিভাবে আছে, একবারও কি খোঁজ নিছস? তুই বড় ভাই হিসেবে তোর কোনো দায়িত্ব কর্তব্য নাই? দেখো মা, তানহা ওর স্বামীর সাথে ঝগড়া করে আমাদের বাসায় এসেছিল, অনেকদিন থেকেছে। ও ওর ভুল বুঝতে পেরেছে, ও ওর স্বামীর বাসায় চলে গিয়েছে। ওকে ওর সংসারটা ভালো মতো গোছাতে দাও।
ওর কোনো বিষয়ে তুমি নাক গলায়ও না। কি কি বললি? নাক আমি গলাবো না তো গলাবেটা কে? আরে তুই তো তোর বউর আঁচল ধরা, এমনকি তোর বাবাকেও তোর বউ জাদু করছে, সব কথা তার শোনে। তাহলে আমার মেয়েটা কথা ভাববে কে? এই অফিস যাওয়া যাবে না, শিগগির আমার মেয়ের কাছে যা। ওই বাড়িতে আমার মেয়েকে আমি এক মুহূর্তের জন্য থাকতে দিব না। নিয়ে আয় আমার মেয়েকে এই বাড়িতে। দেখো মা, তানহা কিন্তু অবুঝ না, ও সব কিছু বুঝে। ও বুঝে কিভাবে স্বামীর সংসার করতে হয়, কিন্তু ও কেন করতে পারে না সেটা জানো? শুধু তোমার জন্য, তোমার উস্কানি পেয়ে পেয়ে ও খারাপ হয়ে যাচ্ছে। তাই বলি কি, ওর কোনো বিষয়ে তুমি নাক গলাবে না, ওকে কোনো উস্কানি দিবে না। আর শোনো, যদি তানহার কোনো সমস্যা হয়, আমি ওকে বলে দিয়েছি, ও সরাসরি আমাকে ফোন দিবে। আর আমাকে ফোন দেওয়ার সাথে সাথে আমি প্রয়োজনে ওদের বাসায় যাব, যা করার আমি করব। এগুলো নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। বুঝছি, তোর আর যাইতে হবে না, আমার মেয়েকে আনতে আমিই যাব। তুই যা, অফিসে যা। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? তোমার কাছে কিছু চাইলে তো পাওয়া যায় না, এক কাপ চা খাওয়ার জন্য বাইরে যাচ্ছি। বাইরে যেতে হবে না, কালকে যে আমার মেয়ে রাগ করে শ্বশুর বাড়ি চলে গেছে, একটাবার কি খোঁজ খবর নিছো আমার মেয়ে ভালো আছে না কি আছে? বাপ হিসেবে তোমার দায়িত্ব নাই? আরে খোঁজ খবর নেওয়ার কি আছে? মেয়ে রাগ করে এসেছিল, রাগ ভাঙছে, শ্বশুর বাড়ি গেছে, এটাই তো নিয়ম। শোনো, আমাকে তুমি নিয়ম শিখাতে এসো না। আমি কখনোই চাই না আমার মেয়ে ওই বাড়িতে মার খেতে খেতে মরে যাক। আমি মা, আমি বুঝি মেয়ের দরদ কি, তুমি কি বুঝবে? তুমি তো বাবা, বাবা কি পুরে পুরে তো মার। 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করেছি না, তাই আমি এক মুহূর্তের জন্য চাই না আমার মেয়ে ওই বাড়িতে মার খাক। আমি এক্ষুনি যাব, ওই মেয়েকে নিয়ে আসবো। দেখো, তানার রাগ ভাঙছে, তানা শ্বশুর বাড়ি গেছে, ওকে ওর সংসার গোছায় সংসার করতে দাও। তুমি আর ওকে নিয়ে টানা হেঁচড়া করো না। টানা হেসরা আমি করবো না তো কে করবে? আর আমি তো মা, আমার পুরা বেশি, তোমার না, সেটা তো আমি ভালো করেই জানি। এই যে মেয়েটা গেছে, কি করতেছে না করতেছে, এভাবে মারধর খায় প্রতিনিয়ত, আমার কত কষ্ট লাগে তুমি বোঝো? তুমি কি করে বুঝবে? পেটে তো ধরছি আমি। তুমি যেমন সারা জীবন আমাকে জ্বালায় পড়ে শেষ করে দিচ্ছ, তুমিও চাচ্ছ আমার মেয়েটা ওইভাবে শেষ হয়ে যাক। আরে আমি তোমাকে জ্বালালাম কোথায়? আর তুমি তো সারা জীবন। চুপ! তোমাকে না বলছি, আমার চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলবে না। আমার মেয়ের পড়া আমি বুঝি। আমি এক্ষুনি আমার মেয়েকে ওই বাড়ি থেকে নিয়ে আসবো। আমি কাপড় চোপড় চেঞ্জ করে আসতেছি, তুমি দাঁড়াও। সারা জীবন আমাকে জ্বালায় পুড়ে শেষ করলো, এখন উঠে পড়ে লাগছে বিয়ের সংসারটা কিভাবে নষ্ট করবে। এই মহিলা নিয়ে আমি আর পাচ্ছি না। এই, আমি বাইরে আছি, কাপড় পরে বাইরে আসো। কিরে তানহা, তুই এটা কি করছিস? তোদের বাড়ি থেকে চাকর চাকরানি নাই? আস্তে, এইসব শুনলে কি মনে করবে? তুমি এবার চিল্লাচ্ছ কেন? তুমি চুপ থাকো। তুমি কি বুঝো? আমার মেয়েকে চাকরানি বানায় রাখছে, আমি চুপ থাকবো? কই তোর শ্বশুর কই? লিটন কই? ডাক দে। লিটন, এই লিটন, তুমি একটা কথা বলবা না। হয়েছে, থাক। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়েকে চাকরানি বানিয়ে আবার আমাদেরকে সালাম দেওয়া হচ্ছে, সম্মান দেখানো হচ্ছে। আম্মা, আপনার সম্মান করি, কারণ আসলে আপনি আমার কাছে সম্মানের পাত্র, তাই। আর কি বললেন, আপনার মেয়ের আমি চাকরানি বানায় রাখছি? জানেন আম্মা, আপনার মেয়ে যখন আমার সাথে রাগ কইরা আপনার বাড়ি চলে যাইত, আমি মাঝে মাঝে যাইতাম, তখন আমি দেখছি আপনি কি করছেন। আপনি আপনার ছেলের বউটারে যেইভাবে অত্যাচার করছেন, যেইভাবে কাজ করাইছেন, তারও তো আপনি চাকরানির চাইতে অনেক বড় কিছু করে রাখছেন। আম্মা, আপনার মেয়ে আরেকজনের মেয়ে, সেও তো কারো না কারো মেয়ে। নিজের মেয়েটারে এত আদর যত্ন করে রাখতে পারেন, অন্যের মেয়ের এত অবহেলা করেন কেন? অন্যের মেয়ের সময় বুকটা একটু কাঁপে না মা? মা, তোমার জামাই কিন্তু ভুল কিছু বলেনি। আমি যতদিন তোমাদের বাড়িতে ছিলাম ততদিন দেখছি তুমি সব সময় আমাকে বলছো জামাইয়ের কাছে যেন আমি না ফিরে আসি। আমার জামাই আমার উপর অত্যাচার করে, আমি এখানে ভালো থাকতে পারবো না, খারাপ থাকবো। তুমি সবসময় আমার চিন্তা করছো মা, আমি ভালো থাকবো কিভাবে, খারাপ থাকবো কিভাবে, সবসময় তোমার আমাকে নিয়ে চিন্তা। কিন্তু একটাবারও কি ভাবছো তোমাদের বাড়িতে যে বউ করে নিয়ে আসছো একটা মেয়েকে, সেই মেয়েটার কথা একবারও চিন্তা করছো তুমি? তারও তো ফ্যামিলি আছে,
আজকে তোমার জামাই আমার সামান্য গায়ে হাত তুলে বলে তোমার এত কষ্ট লাগে, এই বাড়িতে চলে আসছে আমাকে নেয়ার জন্য। কিন্তু একটাবারও ভাবছো তুমি যে পরিমাণ ভাবির উপর অত্যাচার করো, ভাবির মা বাবা কেউ যদি এটা জানে তখন তোমার মান সম্মান থাকবে মা? থাকবে না। তাই বলি কি মা, ভাবির উপর এত অত্যাচার করো না। আর ভাইয়ার কথা কি বলবো, ভাইয়া হয়তো বা ভাবির উপর অত্যাচার করে না, যে অবহেলাটা করে না একদম ঠিক করে না। আর একটা কথা কি মা, ভাবি কিন্তু সত্যি অনেক ভালো, আর তোমাদের ভাগ্যটা না অনেক ভালো। আর তা না হলে ভাবির মতো মেয়ে তোমাদের বাড়িতে এত অত্যাচার সহ্য করে পড়ে থাকতো না। আমার স্বামী আমার সামান্য একটু গায়ে হাত তুলে থাপ্পড় দেয়, এটা সহ্য করতে না পারে আমি তোমাদের বাড়িতে চলে যাই, আর ভাবির উপর তো সারাক্ষণ অত্যাচার করতেই থাকো। আর তুমি কি বললা, কাজের কথা বললা, তাই না? শোনো, আমি কাজ করি ঠিক আছে, এটা আমার সংসার, আমার সংসারে আমাকে কাজ করতে হবে। আর তোমার জামাই এই বাড়িতে একটা কাজের মেয়ে রাখছিল, আমি ওকে বিদায় করে দিছি। আমরা সামান্য 3 জন মানুষ এই বাড়িতে থাকি, আর একজন কাজের মেয়ে রাখার কোনো দরকার আছে? কতটুকু কাজ আমাদের বাড়িতে, এই তো রান্না বান্না খাওয়া আর ঘরটুকু পরিষ্কার রাখা, এর থেকে বেশি তো কাজ নেই। আর আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে, আমাকে তার নিজের মেয়ের মতো ভালোবাসে, সে কোনোদিনও আমার সাথে খারাপ আচরণ করে কখনো কথাও বলেনি। আর স্বামী শুধুমাত্র আমার যে থাপ্পড় দিচ্ছে, আমাকে একটু শাসন করছে, সেটাই দেখছো। আর ও যে আমাকে এত ভালোবাসে, সেই কখনো তো এটা লক্ষ্য করনি? আমি এই বাড়িতেই থাকবো, বিয়ের পর লাল শাড়ি পরে এই বাড়িতে এসেছি, আর যদি কখনো এই বাড়ি থেকে যেতে হয় সাদা কাপড়ের কাপড় পরে বের হব, তার আগে কোথাও যাব না। বেআইন, আমার তো মেয়ে নাই, তাই আমি মেয়ের মর্ম বুঝি না। কিন্তু আপনার তো মেয়ে আছে, আপনার মেয়ের মর্ম বোঝেন না কেন? বেআইন, আপনার মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দিয়েছেন, আমি কিন্তু আপনার মেয়েকে আমার নিজের মেয়ে বলে মনে করি। আপনার ঘরে তো একটা ছেলের বউ আছে, ওই মেয়েটাকে আপনি আপনার নিজের মেয়ে বলে মনে করতে পারেন না? দেখেছো তুমি এনাদেরকে কত অপমান করেছো, তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়েছো বাড়ি থেকে, অথচ আজকে তারা তোমার সঙ্গে কত ভালোভাবে কথা বলছে, তোমার ভুলগুলো কত সুন্দরভাবে তোমাকে ধরিয়ে দিচ্ছে। অবশ্য সেটা বোঝার ক্ষমতা তোমার থাকলে তুমি অনেক আগেই বুঝতে। আমি তোমাকে অনেকবার বলেছি যে বৌমাকে নিজের মেয়ে ভাবো, কখনোই তা ভাবোনি। আজকে আজকে ওনাদের চোখে পড়লো যে বিষয়টা, খুব ভালো হলো না? এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি বিয়ে সাহেব আর জামাইয়ের কাছে ক্ষমা চাও। আসলে তুমি ঠিকই বলেছ, এতক্ষণ ধরে সবাই আমাকে যেভাবে বোঝালো এমন করে তো কখনো তুমি আমাকে বোঝাও নাই। তবে হ্যাঁ, আজকে বিআই সাহেব আর জামাই যদি আমাকে আঙ্গুল দিয়ে চোখে না দেখিয়ে দিত তাহলে হয়তো বা কখনো বুঝতামই না যে পররাও আপন হয়। নিজের মেয়ে তো পরের বাড়িতে দিছি, আজকে সে আমার কাছে পর হয়ে গেছে, আজকে এই বাড়ির আপন হয়েছে সে। আর অন্য একটা মেয়ে তো আমার বাড়িতে এসেছে, আমি কেন তাকে আপন করে নিতে পারলাম না? এটা আমারই ব্যর্থতা। আসলে আমি বৌমার উপর অনেক অত্যাচার করেছি, আমি এতটুকু কখনো চিন্তা করিনি যে বৌমার গর্ভে যে সন্তান সে তো আমাদেরই বংশধর। যদি এটা ভাবতাম তাহলে হয়তো বা এরকমভাবে বৌমার সাথে খারাপ ব্যবহারগুলো করতাম না। তো বিআই সাহেব, বাবা, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি, আমি আর কখনো বৌমার সাথে খারাপ ব্যবহার করব না। মারে, তুই এখন থেকে এ বাড়িতেই থাকবি। আমি জানি এরা তোকে মেয়ের জায়গায় বসিয়েছে এবং তোকে অনেক ভালোবাসে। বিআই সাহেব, জামাই বাবাজি, আসলে আমার ভুল হয়েছে, আপনারা আমাকে মাফ করে দিন। চলো এখন বাড়ি চলো। আচ্ছা তাহলে যাই, চল আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। oh